নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন আজকে ভিডিওটি কন্টিনিউ করি। একদম ভোরবেলা উঠেই আমি শিউলি ফুল কুড়োতে চলে আসি। যেহেতু এখনও শিউলি ফুল হচ্ছে, তো সেই জন্য আমি শিউলি ফুলটা কুড়োই। আর শিউলি ফুলটা কুড়োই আমাদের পাশেই এক প্রতিবেশী বৌদির বাড়ি থেকে। তো এই বৌদি আমি যা কুড়োই বাদবাকিটা উনি কুড়িয়ে রেখে দেন। আমি যখন যাই তখন আমাকে ফুল দিয়ে দেয়। তো আরও সবাইকে দেয়, সেই জন্য যা ফুল হয় সেই পরিমাণে দিতে পারে না, কিন্তু বেশ খানিকটা ফুল আমার জন্য রেখে দেয়। আর এই যে আমি এসেছি, আমার জন্য উনি রেখে দিয়েছেন, ফুল দিয়ে দিল। এত ভোরবেলা উঠে ওনার সমস্ত কাজ হয়ে গেছে, পুজোও সারা হয়ে গেছে। তো আমি গেলাম, সেই জন্য আমার সঙ্গে একটু কথা বলল দাঁড়িয়ে। আর সকালবেলা কি জানেন তো, একাই তো থাকি, একটু কথা বললে ভালো লাগে। মনের কথাবার্তাগুলো আদান প্রদান করলে তবেই তো না একটা সুস্থ জীবনযাপন করা যায়। তারপরে আমি চলে এলাম বাড়িতে। চলে এসে যেহেতু অনেক ফুল উনি দেন আর আমিও কুড়োই, তো সেই মিলিয়ে যা ফুল হয় তাতে করে মোটামুটি মালা হয়ে যায়। কিন্তু সব সময় আমার সময় হয়ে ওঠে না, এমনি ঠাকুরের পায়ে দিয়ে দিই। আর আজকে যেহেতু কালী পুজো, তো সেহেতু আমি মালা করব। কারণ জানেন তো, যখন বাপি বেঁচে ছিল, মামনি ছিল, আমাদের বাড়ি বেশ ঘটা করে কালী পুজো করতো। কালী পুজোতে ভোগ দেওয়া হতো, লোকজন বলা হতো না ঠিকই, কিন্তু বাড়িতে মোটামুটি ভালোই ঘটা করে পুজো করা হতো। লোকজন এই কারণেই বলা হতো না যে কালী পুজোর দিন সবাই মানে পুজো করে, মোটামুটি সবাই কালী পুজোর সাথে যুক্ত থাকে। বললে কে আসবে কে আসবে না, এই একটা সমস্যা থেকে যায়। তো বাড়িতেই পুজো করা হতো। আর তারা আজকে কেউ নেই। আমি নিজের ইচ্ছায় নিজের গরজেই এই ঠাকুর ঘরের দায়িত্বটা নিয়ে নিয়েছি। কারণ আমি জানি যে আমি ঠাকুর ঘরের দায়িত্ব না নিলে ঠাকুর এইভাবেই পড়ে পড়ে শুকনো হবে আর ধুলো পড়বে। তো সেই জন্য আমার একটা মনেরও একটা ব্যাপার আছে, একটা সেন্টিমেন্টেরও ব্যাপার আছে। তো মেয়েরা জানেন তো, বাপের বাড়ির সেন্টিমেন্টটাকে খুব বেশি করে ধরে রাখে। তো সেই জন্য আমি করলাম কি, আজকে ভাবলাম যে একটু পুজো করি। ভোগ টোগ তো দিতে পারবো না, এমনিতেই আমাদের কালা অসৌচ চলছে। আর আমার পক্ষে তো সব কিছু একা হাতে করে দেওয়া সম্ভবও নয়। তবে নিজে যা খাই সেটাই যদি ভোগ হিসেবে দিয়ে দিতাম, সেটাও কোনো অসুবিধে ছিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কালা অসৌচ, তো ভোগ আর এবছর দেবো না, এমনি ফল মিষ্টি দিয়ে পুজো করব। তো গোপালটাকে আমি নামালাম, গোপালটা নামিয়ে ওনাকে আর কি একটু পিতাম্বরী পাউডার লাগিয়ে দিয়ে এলাম। রাধাকৃষ্ণকেও নামিয়েছিলাম, সেটা আর আমি দেখাইনি। আর এই দিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। যতক্ষণে মালা গাঁথছিলাম ততক্ষণে আমার পোলাও হয়ে গেছে, আর ভাজাভুজিও হয়ে গেছে, আর পায়েসটাও বসিয়ে দিয়েছি। তারপরে আমার রান্নাটা হয়ে যাওয়ার পর আমি স্নান টান সেরে নিয়ে গোপালকে স্নান করিয়ে এরপরে আমি পুজো করতে চলে এসছি। আজকে ওই ফল মিষ্টি দিয়েই পুজো করলাম, কারণ পুরোপুরি ভোগ দিয়ে পুজো করব সে ক্ষমতা আমার নেই। তো যাই হোক, ভগবানের ইচ্ছা নয় আর দিতেও নেই। তো সেইভাবেই আমি পুজোটা করে নিলাম। ভাবলাম যে কিছুই তো দিচ্ছি না, একটা মালাও কি দেব না। কিন্তু জানেন তো, বাইরে বেরিয়ে যে কিনবো সেই অবকাশটাও আমার কাছে ছিল না। ছোট বাচ্চাটাকে নিয়ে মানে ওকে তো হাতে ধরে সব কিছু করিয়ে দিতে হয়। আর যখন মনে হয় মানে সময় হয় বাইরে বেরোনোর, তখন ইচ্ছা হয় না, অনেক রকম সমস্যা এসে যায়। তো যখন ফুল হাতের কাছেই আছে তখন আর মালা একটু করে দিতে কী আছে, অনেকগুলো কাজ নয় এদিক ওদিক হবে, তবুও তো একটা দিন। এই ভেবেই মালাটা করতে শুরু করলাম। আর মোটামুটি সব ঠাকুরের গলায় মালা দেওয়ার মতো ফুল হয়নি ততটা, আর আমাদের তো ৩৩ কোটি দেবদেবী, তো ততটা মালা দেওয়ার ফুল ছিল না। সেই জন্য যে যে কজনকে দেওয়া যায় মালা করে,
সেই কজনকেই আমি দিলাম। যেমন লক্ষ্মীনারায়ণ, মা কালী, আমাদের কুলদেবতা পঞ্চানন্দ, গোপাল, রাধা গোবিন্দ এনাদেরই দিতে পেরেছি, আর সবার মতো হয়নি। এবার পঞ্চানন্দর ঘটে আর গলায় দুটো মালা তো দিতে হয়, তা মানে ও উপর থেকে নিচ পর্যন্ত একটা করলে হয়, সেটা আমি করিনি। ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর আমি ভালো করে বেদিগুলো আর সিংহাসনটা সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, আর এত চোখটা আমার জলে ভরে যাচ্ছিল। আজকের দিনে কত সুন্দর করে ঠাকুরকে ভাত, তার ওপর ঘি, ভোগ দিয়ে মাকে পুজো করা হতো। বাপি কত রকমের ফল মিষ্টি দিত, সুন্দর সুন্দর মালা এনে এই ঠাকুর ঘরটা পুরো জমজমাট থাকতো। আর আজকে দুজন নিভে যাওয়াতে পুরো ঠাকুরঘর অন্ধকার হয়ে বসে আছে। আমি শুধু ঠাকুরকে বলছিলাম, ঠাকুর আমার তো কিছু করার নেই, তুমি এই নিয়েই সন্তুষ্ট থাকো, যা পেরেছি তোমার যা ইচ্ছা তাই হয়েছে। নিচে নেমে এলাম আর আমার বাচ্চাটাকে আমি স্নানও করিয়ে দিয়েছি, এর মধ্যেই সবটাই করতে হলো। স্নান করিয়ে দিয়েছি, আর এই যে আজকের মেনুতে ছিল পোলাও, কপি আলু ভাজা, কুমড়ো ভাজা, শাক। আর কপি আলুর তরকারি করব ভেবেছিলাম জানেন তো, কিন্তু সে আর টাইম হয়ে উঠল না। আর পায়েস করেছি একটু, কারণ পায়েসটা আমার দীপসোনা খেতে খুব ভালোবাসে। নিরামিষ খাবার হলে না ও খাবে না, এই এক সমস্যা। যদি পায়েসটা করে দিই তাহলেও খাবে, সেই জন্যেই পায়েস করলাম। আর গতকালের একটু আমের চাটনি ছিল, সেটা রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম ওর সাথে। এইভাবে ওকে আমি খাইয়ে দিচ্ছি, আর ওর সঙ্গে সঙ্গে আমি নিজেও খেয়ে নেব একই সাথে। আমি ভাবছিলাম মা কালীকে আলাদা করে ভোগ না করে দেওয়ার কী আছে, আমি যেটা খাচ্ছি পোলাও পায়েস, মা কালীকে তো এটাই দিলে উনি খেত, কিন্তু না, কালা ও শৌচের মধ্যে ভোগ দেওয়া যায় না। এরপর খেয়ে দিয়ে আমি দিব্যকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমার যা রোজ দিনের কাজ, সেই কাজটা আমি সব সেরে নিয়েছিলাম, কারণ আজকে বিকেলবেলাও আমি যে ব্যস্ত থাকবো সেটা আমি জানতাম। আমার হাজব্যান্ড এসেছে, অনেক বাজি নিয়ে এসেছে ছেলের জন্য, কিন্তু ছেলে এত ভীতু যে বাজির কাছেই ও যাচ্ছে না, তাই জন্য ওর বাবা নিজেই এনেছে আর নিজেই পুড়িয়ে দিচ্ছে। আর এই চরকাগুলো সোমনাথদা কিনে দিয়েছিল, চরকা অনেক ফুলঝুরি। আমি ওর পাপাকে বারণ করেছিলাম যে কোনো বাজি কিনে এনো না, অনেক বাজি আছে তাতেই হয়ে যাবে, কিন্তু উনি শোনার লোক নয়, নিজেও আবার এতগুলো কিনে এনেছে, আর এত বাজি হয়ে গেছে। ও বেশ বড় বড় ফুলঝুরি এনেছিল, সেই ফুলঝুরিতে যতগুলো চরকা পাড়া যায় আর কি, পুড়িয়েও শেষ করে দিতে চাইছিল। আর ওই জন্য এইভাবে একটা শেষ না হতে হতে আর একটা ধরিয়ে ও রিপিটেডলি মানে চরকাগুলো পুড়িয়ে পুড়িয়ে ও শেষ করে দেওয়ার চেষ্টা করছিল। লাস্টে তো এত বাজি যে নিজেই পোড়াতে পোড়াতে বিরক্ত হয়ে গেছে। আর ছেলের জন্য আনা জানেন তো, সেই আর কি বাজিটা পোড়াচ্ছে না, সেই ভয়তে লুকিয়ে বসে আছে। কোনো সময় ঠাকুর ঘরে চলে যাচ্ছে, ঠাকুর ঘর থেকে টেনে আনলে ছাদের এক কোণে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এই রকমই ওর অ্যাক্টিভিটিস, মানে বাজিটা আর কি, আগুনটা ও খুব ভয় পায়। একটা দিকে যেমন এটা মানে ভয় পাওয়াটা ঠিক নয়, আবার আর একটা দিকেও ঠিক, কারণ বাজি খুব সাংঘাতিক জিনিস। আর ওর বাবা দেখুন এমন তুবড়ি এনেছে যে একটা তুবড়ি জ্বলেনি, প্রত্যেকটা আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাস্ট করছে। আমি এটা ক্যামেরায় ধরেছিলাম, তাই ওর প্রথমে ও একটা ছোট ফুলঝুরি নিয়ে সামনে ধরাতে গেছে, আর ভাগ্য জোরে মানে কিছু হয়নি, এটাই হচ্ছে মানে কথা। কি বলবো, এমনভাবে বাস্ট করেছে দেওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে আমি একটা পাটকাঠিতে আর বড় বড় যে ফুলঝুরিগুলো হয় সেগুলো আটকে, আর ওকে বলছিলাম যে ওইগুলো পোড়াও, পয়সা দিয়ে কিনে এনে কি করবে, ফেলে দেবে, একটা তো ব্যাপার। আর দেখলেন আপনারা, আমি দেখালাম প্রত্যেকটা ও তুবড়ি ফাটাতে যাচ্ছে, প্রত্যেকটা বাস্ট করছে, একটাও তুবড়ি ঠিকঠাক জ্বলেনি। তো এই রকম রিস্ক নিয়ে আমার মনে হয় না যে বাজি পোড়ানোটা
খুব বুদ্ধিমানের কিছু, কিন্তু কি করব বলুন, শুনবে না, এটাই হচ্ছে সমস্যা। তো অনেক বড় বড় ফুলঝুরিও এনেছিল, আর এই ফুলঝুরিগুলোও না সেফ নয়। সব কিছুই এখন বাজিগুলো এমনই মশলার তারতম্য হয়ে যাচ্ছে যে সবই প্রায় বাস্ট করে। আমার খুব ভয় লাগে, ওই জন্য দেখুন আমি একটা পাটকাঠিতে সুতো বেঁধে আর মানে রং মশলা বেঁধে আর দিয়েছিলাম, সেইটা আমার দিব্যকে আমি পোড়াতে দিয়েছিলাম। মানে ওকে কোনো বাজিতে আমি হাতই দিতে দিচ্ছিলাম না। ওর বাবা খালি বলছে সাহসী হবে কি করে, এই করে ভয় পাবে। দু একটা আর কি রং মশলা ওর বাবার সাথে ও হাতে ধরেছে, কিন্তু ধরেও ও পালিয়ে যাওয়ার উপক্রম করছিল, কারণ ওর খুব ভয় আর কি, বাজিতে আগুনে বিশাল ভয়। আর মামনিকে দেখেছে তো, মামনি কি হচ্ছিল ও পুরো চোখের সামনে দেখে না একটা মানে ট্রমা হয়ে গেছে। দেখুন বাজিটা এই এত জোরে জোরে পুড়ছে বলে ও ভয়তে বাবার কোল থেকে পালিয়ে যাবে এরম করছে, আর ওর বাবা পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। এই বাজিগুলো পোড়াবার পর ওর বোধহয় একটু সাহস এসেছে, ওই জন্য ও ভাবছে, মানে ও বলছে ও নিজে পোড়াবে। আমার না দিতে খুব ভয় লাগছিল যে এইভাবে হাতে করে এই এত বড় বড় রং মশলাগুলো পোড়ানো খুব রিস্কের ব্যাপার। ওর বাবা বলছিল কিচ্ছু হবে না, একটু না পোড়ালে সাহসী হবে না। তো সেই শুনে শুনে ছেলেও একটু নিজের সাহসিকতা দেখাতে এলো। আর দেখুন এই বাজিগুলো এইভাবে পুড়ছে বলে ও কিরম ভয়তে পালিয়ে গেছে, বাবার হাত ছেড়ে পালিয়ে যাবে বলে কি করছে। ওর বাবাও ওকে টেনে ধরে সাহসিকতা দেখাবার জন্য মানে ফোর্স করছে আর কি। তো সাহসটা তো ভেতর থেকে আসে, ফোর্স করে তো কোনো লাভ হয় না। আমিও দু একটা বাজি পুড়িয়েছি, যদিও এখন আর আমার ভালো লাগে না, তবুও দু একটা করে বাজি আমি পুড়িয়েছি, ওই ফুলঝুরি আর রং মশলা, এর বাইরে আর কিছু নয়। আর ওর বাবাই বেশিরভাগটা সবটাই পুড়িয়ে দিয়েছে। এখনের বাজিগুলো সবুজ লাল এমন বিচ্ছিরি কালারের হয় না, এইগুলো ভীষণ চোখে লাগে। তবে চরকাগুলো খুবই ভালো ছিল, চরকাগুলো খুব মানে সুন্দরভাবে জ্বলছিল। আর আমরা বাজিটা ছাদেই পোড়াতে গিয়েছিলাম, না হলে চরকাগুলো নিচে হলে না অনেক মানে এবড়ো খেবড়ো রাস্তা তো, ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। আর দেখুন দিব্য কীরকম ভয়তে ছাদের এক কোণে চলে যাচ্ছে, আমি ওকে ডাকতে যাচ্ছি ও যাবে না আমার সাথে, ও ভয় পাচ্ছে বাজি পোড়ানো দেখে, এক কোণে গিয়ে লুকিয়ে দেয়াল সেট হয়ে দাঁড়িয়ে আছে। আর আমি দেখছিলাম যে গত বছরের সঙ্গে এই বছরের কত তুলনা। গত বছরে আমরা যখন বাজি পোড়াচ্ছিলাম, মামনি এসে বারবার বলছে সাবধানে বাজি পোড়া, ছেলেকে দেখ, আর কিরে আশ্রমে যাবি না। এখন আর সেই কথাটা বলার কেউ নেই, কিভাবে একা একা আছি এখানে। আর দেখুন আমি ওপর থেকে দেখছিলাম, আর পাড়া প্রতিবেশীরা সকলেই প্রায় বাজি পোড়াচ্ছে, আর এইটা দাদা দাদা অনেক বড় বড় রং মশলা এনেছে। ওদেরও এই রকম রং মশলায় বিভিন্ন কালার, যেগুলো আমার একদমই ভালো লাগে না। এই যে দাদা এটা দাঁড় করিয়ে মেয়েকে বাজি পোড়াচ্ছে আর কি, হাতে ধরিয়ে, বাচ্চা ওরাও তো, ওদের তো একা ছাড়া যায় না। তো এইভাবে আমরা সমস্ত বাজি পুড়িয়ে দিলাম। তারপরে সময় হলেও ওর পাপা এবার বাড়ি যাবে, কারণ ওর পাপারও বাড়িতে গিয়ে পুজো থাকে, মানে কালী পুজো, মানে উনি আর কি মহাশক্তির পুজো করে। তো সেই জন্য ওর বাবা একটু তাড়াতাড়িই চলে যাবে, আর তাড়াতাড়ি চলে গেলে আমারও এদিকে ভালো হবে, কারণ আমিও একটু আশ্রমে যাব। আর ওর পাপা যাওয়ার আগে ছেলের আবদার থাকে গাড়িতে করে একটু চড়িয়ে দেওয়ার, ওর পাপা একটু গাড়িতে চড়িয়ে দিল, গাড়ি ঘোরাবার সময় ওকে নামায়নি, মানে যতটা সম্ভব বেশি ওকে চড়ানো যায় সেই মতো ওকে চড়িয়ে দিচ্ছে। চড়িয়ে দিয়ে এবার নামিয়ে দিল ওকে, মানে মোটামুটি সামনে থেকেই ঘুরিয়ে এনেছে। আজকে ওর বাবার আর অত সময় নেই, আর আমিও অত সময় দিতে পারবো না, কারণ আমাকেও যেতে হবে আশ্রমে। ওর বাবা ওকে আদর করছে, ওর মনটা খারাপ হয়ে গেছে। পাপা যখন আসে খুব আনন্দ করে, পাপা যেই চলে যায় না তখন ওর মনটা খুব খারাপ হয়ে যায়, সেটা দেখেই বোঝা যায় ওকে। আর এই যে দাদারা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি পোড়াচ্ছে। কালী পুজোর দিন বাজি পোড়ানোর
বাজি পোড়ানোরই তো দিন। ওরা আমি আর আমার সোনা রেডি হয়ে গেছি, এখন আমরা আশ্রমের জন্য মানে আশ্রমের উদ্দেশ্যে যাচ্ছি। চলুন দেখি কি কি হয় রাস্তায়, আশ্রমে কিভাবে যাই। এইবার আমরা রেডি হয়ে আশ্রমে বেরিয়ে গেলাম। আর যেতে যেতে রাস্তায় দেখুন, রাস্তাটা যেন আমার মনে হচ্ছিল অন্ধকার, সেরকম আলো খুব একটা দেয়নি। রাস্তাটা অন্ধকার ছিল না, আমার মনের মধ্যেই অন্ধকার, এখনও স্বাভাবিক হতে পারছি না, সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, রাস্তায় যেতে যেতে যে কটা প্যান্ডেল পড়েছে দিব্যসোনাকে সেই কটা ঠাকুর দেখিয়েছি। ও এই প্রথম বুঝলো ঠাকুর কি হয়, এরম পুজো হলে ঠাকুর হয় এই সব। তো এইটা প্রথম প্যান্ডেল। আর আমাদের মাঠেও একটা প্যান্ডেল হয়েছে, সেটাতে আর যাওয়ার অবকাশ হয়নি। প্রথম প্যান্ডেল দেখে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম একটা ফানুস উঠছিল, তো সেটাও ভিডিও করে নিয়েছি। আমার দিব্য আমাকে দেখালো, ওই দেখো এইটা তুলে নাও। তারপরে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে আশ্রমের রাস্তার কাছেই। আর এই ডান দিক দিয়ে গেলেও একটা ঠাকুর হয়েছে, কিন্তু আমার উদ্দেশ্য এখন আশ্রমে যাব, ওই জন্য আর আমি ঠাকুরটা দেখতেও গেলাম না। আমি আশ্রমের দিকেই চলে এলাম। আর দেখুন, এই আশ্রমের দিকের পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আলো টালো দিয়ে। এরা বরাবরই এই রাস্তাটা আর এই পুরো পুকুর পাড়টা আলো দিয়ে ভরিয়ে দেয়, কারণ অন্ধকারে পুকুরটা নাও দেখা যেতে পারে, তাই আলোটা দিলে যাতে দেখা যায়। এইখানের পুজোটা অনেক বছরের পুজো। আর এখন দেখুন এবছরের থিম করেছে, কি থিম জানি না, তবে পুকুর পাড়ে ওইটুকু ছোট জায়গার মধ্যে এই পুজোটা খুব সুন্দর লাগছিল। আর এই দেখুন এখানের প্রতিমাটা না ওরা বরাবরই খুব সুন্দর করে, একই ঢালে ডাকের সাজের করে, বেশ ভালো করে, সুন্দর লাগে দেখতে। তারপরে আরেকটু এগিয়ে এসে আর একটা প্যান্ডেল হয়েছে। এখানের প্যান্ডেলটা হয়েছে আলো আঁধারিতে ভরা, মানে পুরোই প্রায় অন্ধকার বলা যায়, ভালোভাবে ঠাকুরটা বোঝাও যাচ্ছে না। আর এমনভাবে ঠাকুরের মুখের সামনে দাঁড়িয়ে সবাই পুজো আর কি বন্দোবস্ত করছে যে ঠাকুরটা যে একটু দেখবো তার উপায় নেই। ওই জন্য আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি, ওখান থেকে চলে এলাম। আর একটা টানও ছিল না, আশ্রমে কতক্ষণে যাব, কতক্ষণে ঢুকবো আশ্রমে। চলে এলাম আশ্রমে। সকালবেলা একরকম লাগে আর রাত্রিবেলা আর এক রকম লাগছে। আবার বিশেষত এখন চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে, তো দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে আমাদের শিব মন্দির, শিব বাবাজি চারিদিকে মোমবাতির ঘেরার মধ্যে বসে আছেন। আর ঢুকতে ঢুকতে আমি দেখছিলাম কিভাবে লাইটগুলো লাগিয়েছে। মোটামুটি ভালোই লাগছে, কিন্তু কি জানেন তো, যারা আশ্রমকে কেন্দ্র করেছিল তারা তো আর নেই, সেইটা ভেবে খুবই খারাপ লাগছে। এসে দেখলাম আশ্রমে এখনো পুজো শুরু হয়নি, পুজোর জন্য তোড়জোড় সব শুরু করা হয়েছে। আর এখানে কাকিমাই তো সব আর কি রেডি করে, যে কাকিমা, এই যে কাকিমা সব রেডি করছে। নিত্য যে পুজো হয় তারও সব জোগাড়জান্তি এই কাকিমাই করে দেয়। তারপরে রান্না হয়, ভোগের রান্না সব কাকিমাই রান্নাগুলো করে। আর তারপরে পুজো শুরু হয়ে গেল। পুজো শুরু হয়ে যাওয়ার পর ওখানে 108 যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপটা বার করে দিল। আর লাইন দিতে হয়েছিল, লাইন দিয়ে 108 প্রদীপ জ্বালাতে হয়, না হলে একটা কি হবে, হুড়োহুড়িতে তাড়াহুড়োতে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। আর এই যে 108 প্রদীপ আমরা জ্বালাতে চলে এসেছি। অলরেডি অনেকেই জ্বালিয়ে দিয়েছে, আমি আমার দিব্যসোনার হাত ধরে 108 প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। এরপরে আমিও জ্বালিয়ে নেব কটা প্রদীপ, জ্বালিয়ে নিয়ে আর ভিতরে চলে যাব। দেখুন এই 108 প্রদীপ জ্বললে কিন্তু খুব সুন্দর দেখায়, এত ভালো লাগে দেখতে যে কি বলবো। আর এই 108 প্রদীপ জ্বালাতেও না আমার ভীষণ ভালো লাগে। আমি আর আমার দিব্যসোনার দুজনে প্রদীপ জ্বালিয়ে এবার মন্দিরের ভেতরে চলে এলাম, কারণ মন্দিরের পুজো তখনও
প্রায় শেষ হয়নি, হোম হচ্ছে, মাঝখানে আমি উঠে চলে এসেছি, কারণ 10টা বেজে গেছে। তাছাড়া আমার বাচ্চাটা খাওয়ার জন্য, ঘুমের জন্য অস্থির হয়ে যাচ্ছে। তাই জন্য ওখানে এখনও যেহেতু পুজো শুরু হয়নি, এখনও হোম হবে, তারপরে মায়ের ভোগ হবে, অঞ্জলি হবে, মায়ের ভোগ হবে, তারপরে সবাইকে ভোগ প্রসাদ দেয়া হবে। তো ভোগের জন্য যদি অপেক্ষা করে দাঁড়িয়ে থাকি, আমার আর পক্ষে আজকে বাড়ি ফেরা সম্ভব নয়। 11টা বেজে যাবে, ছোট বাচ্চা, ও অস্থির হচ্ছে, তাই জন্য উঠে চলে এলাম। আর দেখুন, উঠে আস্তে আস্তে আমাদের যে বাজারের সামনে, সেখানে ঠাকুরটা দেখিয়ে দিই। এটা ওরা শ্মশানকালী করেছে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। আর দেখুন, আমরা সবাই একসাথে, মানে আমি আর আমার দিব্যসোনা বাড়ি ফিরে এলাম। তো এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।